সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। রমণী এসে বসল তাদের পাশে, তার জন্য বরাদ্দ রাখা চেয়ারে। সৃজন হাসি মুখে বলল, আজ তো কোনো সমস্যা হয়নি তো তাসফি? তাসফি মুচকি হেসে বলল, একদম না। আপনারা সবাই কেমন আছেন বলুন। আরশি বলল, ভালো নেই গো, তুমি ভালো আর থাকতে দিলে কই? তাসফি ইতস্তত করে বলল, কেন আপু, আমি আবার কি করলাম? আমার তো এমন কিছু করেছি বলে মনে পড়ছে না। সৃজন বলল, ওদের কথায় কান দিও না, তুমি শান্ত হয়ে বসো। তোমার কিছুই কথা বলি, সরাসরি বলছি। এই কারণেই তোমার জরুরি তলব করা। সৃজন তাসফির সামনে প্যাকেট মোড়ানো কিছু কাগজের টুকরো রাখলো। তাসফি অবাক হয়ে জানতে চাইল, এগুলো কি ভাইয়া? সৃজন ঠান্ডা স্বরে বলল, ডিভোর্স পেপার। তাসফি হতভম্ব হয়ে তার দিকে চেয়ে রইল। ডিভোর্স পেপার টুকরো টুকরো করে সৃজন তাসফির চোখের ভাষা ঠাহর করতে পেরে শান্ত স্বরে বলল, নিস্তব্ধ পেপারে সই করেনি। এই যে টুকরো টুকরো করে সিঁড়ে আমাদের নিকটে সে খুব আনন্দে সাহিত্য প্রদান করে দিয়েছে আর বলেছে, তোদের ভাবি আমার সঙ্গে বর্তমানে একটুখানি লুকোচুরি খেলছে, তোদের সাথে খেলবে জানি না, তাই তোরাই এই টুকরোগুলো একটু কষ্ট পৌঁছে দিস আর জানিয়ে দিস এ নিস্তব্ধ ইয়াসা না ওইটুখানি মেয়ের দ্বারা কিছুই করা। আর লুকোচুরি সে কতদিন খেলতে পারে আমিও দেখছি। কি বুঝলে তাসফি? তাসফি শুষ্ক ঢোক গিলল। সৃজন আবারও বলল, দেখো তাসফি, নিস্তব্ধ তোমায় কোনোদিন ডিভোর্স দিবে না, আর সে না দিলে তোমার কিছু করার নেই। তার প্রতি যে তোমার সামান্যতম হলেও দুর্বলতা আছে তা আমরা কিছুটা বুঝতে পারছি। আর নিস্তব্ধ সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাসফি সৃজনকে থামিয়ে বলল, আপনাদের বিশ্বাস হয় আপনার ওই অহংকারী বন্ধু আমার প্রেমে পড়বে? মাহিন বলে উঠল, অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার এখানে কিছুই নেই। তোমার মিসিং হওয়ার খবর শুনেও কতটা রেসপারেটেড হয়ে গিয়েছিল তা আমি আর সুজন সামনে থেকে অবলোকন করেছি। সারাক্ষণ কেমন হাফসাফ করেছে আমরা দেখেছি। কারোর প্রতি এমনি এমনি কখনো পজিটিভনেস তৈরি হয় না তাসফি। তাসফি শক্ত কণ্ঠে বলল, কিন্তু ভাইয়া, তাতেই তো সে আমার প্রেমে পড়েছে এটা প্রমাণ হয় না, তাই না? আপনাদের বন্ধু তো আমায় বলেনি সে আমায় পছন্দ করে বা ভালোবাসে। এমনকি আমার বাবার মাটির পর সে এক সেকেন্ড আমার কাছে এসেও বসেনি। তো আমি কি করে তার প্রেম ভালোবাসা অনুভব করতে পারবো বলতে পারেন আপনি? সৃজন বলল, দেখো তাসফি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু নিস্তব্ধ একটু অন্যরকম। ওর ভালোবাসা প্রকাশের ধরনও অন্যরকম। এই যে আমাদের, দেখ না, আজ পর্যন্ত আমাদের সামনেও কখনো নিজের বন্ধু জাহির করিনি। আমরা যেমন হাসি মজা করি, ও নরমাল মাঝে মাঝে দু একটা কথা বলে। ও কিন্তু আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা কখনো প্রকাশ করতে রাজি নয় সে। সৃজন থেমে আবারও বলল, তুমি যতই যাই বলো না কেন বোন, আমার খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেছি বিয়ের পর নিস্তব্ধর পরিবর্তন। আগে কখনো আমাদের আড্ডায় হাসি মজা করতো না, কিন্তু এখনো তা আহর করে। একদম ভিন্ন একজন মানুষকে চিনেছি আমরা, সবার সঙ্গে তাল মিলিয়ে হাসি ঠাট্টা করে। তোমার কি মনে হয় এগুলো এমনি এমনি? আচ্ছা, তুমি কি তার মাঝে কোনো পরিবর্তন দেখোনি? তাসফি মনে মনে বলে, দেখেছি তো। আপনাদের বন্ধু দিন দিন অসভ্য হয়ে উঠছে। সুযোগ পেলেই সে আমার নরম কোমরখানে আঁকড়ে ধরতে চেষ্টা করে। অসভ্য লোক, আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা বর্তমানে শোনাচ্ছে সে আমায়। দিন দিন সে বড্ড লাগামহীন হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো আপনাদের কি করে বলি বলুন তো? আপনাদের বন্ধুদের কীর্তিকলাপ তো বলার যোগ্য নয়। তাসফি নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আচ্ছা ধরুন মেনে নিলাম সে আমায় ভালোবাসে বা আমার প্রেমে পড়েছে, কিন্তু সে আমার মুখে এর কোনোটাই বলেনি। আমি কি সেদে সেদে যাবো যে আমি আপনাকে ডিভোর্স দেবো না, আমায় আপনার বাড়ি নিয়ে চলুন? আমি মোটেও এতটা বেহায়া হয়ে যায়নি যে সে আমায় একবারও কিছু বলবে না, এমনকি নিজের মুখে আমায় বলতে পারলো না যে তোমায় ডিভোর্স দেবো না, আমি আমার সঙ্গে সারা জীবন থাকবে, এই কথাটাও বলেনি। কই, কখনো তো এমন কথা বলেনি সে আমায়। সে নিজে থেকে আমায় কখনোই বলবে না, আর আমি তার চালচলন দেখে ভাববো সে আমায় ভালোবাসে, আর আমি জেনে বুঝে পুনরায় অপমান হতে যাবো? হ্যাঁ, তা তো কখনোই এই তাসফি পুনরাবৃত্তি করবে না ভাইয়া। তাসফি আবারও বলল, আপনারা যত যাই বলুন না কেন, ওই অহংকারী লোকের অহংকার না ভাঙা পর্যন্ত তাসফি তার নিকট ধরা দিচ্ছে না। ভালো যখন বাসে সাহস করে সামনে এসে বলুক না। আপনার বন্ধুকে তো আর কেউ নিষেধ করছে না, তাই না? আয়ানা বলল, প্রকাশ করলে তুমি মেনে নেবে তো বোন? ভেবে বলছো তো? তাসফি মিষ্টি হেসে বলল, আগে সে প্রকাশ করুক, তারপর না হয় ভাবা যাবে।
অভিমানের শুরু কি এত সহজে শেষ হয় বলুন? সৃজন বলল। তার মানে তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছু পা হবে না, তাই তো? তাসফির টুকরো টুকরো করে ছেঁড়া কাগজগুলোয় হাত বোলানো, অতপর মুচকি ফিসফিস করে কিছু বলল। ওরা তাসফির কথা শুনে চোখ বড় বড় করে চাইল। আরুষি হতভম্ব স্বরে বলল, বলো কি গো বোন, তুমি তো বহুত শানা। তাসফি লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল। যা, কি যে বলেন না আপু। তাসফি তার তস্তস্থ কদমে বেরিয়ে গেল। সুজন আহাজারি করে বলল, ভাই তোরা আমারে কেউ হসপিটালে দিয়ে আয়, আমার মাথা ঘোরাচ্ছে। যেমন বন্ধু তার তেমন বউ, কেউ কারোর থেকে কম নয়। একজন সিংহ হলে আরেকজন তাকে পোষ মানানো শাবক। নিস্তব্ধ, কে এই কথা জীবনেও কেউ পাঁচকান। তাহলে ভালোবাসা স্বীকার করা তো দূর, আরও বেঁকে বসবে শালা। ওরা পাঁচজন নিস্তব্ধর তাসফির প্রতি দুর্বলতা দেখে ভেবেছিল তাসফিকে বোঝাবে, যেন তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে, এখনো সময় আছে। কিন্তু এই মেয়ে তো দেখা যাচ্ছে এখন অন্য সুর গাইছে। তাসফি ক্যাফে থেকে বের হয়ে এখন সোজা কলেজে যাবে। এই তো কাল সন্ধ্যায় আয়ান আপু ফোন দিয়ে বলল তাদের সঙ্গে দেখা করতে আর্জেন্ট কিছু কথা আছে। প্রথম যেহেতু আজ ক্লাস ছিল না, তাই সে ভেবেছিল একদম তাদের সঙ্গে দেখা করে সোজা কলেজে যাবে। বাতাসের বেগ প্রবল। নিস্তব্ধ কফি হাতে দাঁড়িয়ে আছে তার চেম্বারে জানালার নিকট। অদ্ভুত সব ছন্দে তুলে বিগলিত চিত্তে সে চুমুক বসাচ্ছে কফির কাপে। পুরুষটির চিত্ত তো আনন্দিত হবে। ওই যে আজ তার বউয়ের নাদুস নুদুস মুখখানা সে অবলোকন করতে পারছে স্পষ্টভাবে। নিস্তব্ধ তিনতলায় নিজের চেম্বার থেকে দাঁড়িয়ে তাসফিকে মাস্ক ব্যতীত উৎফুল্ল চিত্তে ঘোরাঘুরি করতে দেখে বাঁকা হাসল। তার টোপখানা তার বোকা বউ খুব সুন্দরভাবেই ভক্ষণ করে নিয়েছে। আরাধ্য তাসফিকে আগের লুকে দেখে প্রশংসা করে বলল, বাহ, এই তো আমাদের তাসফি আগের লোকে ফিরে এসেছে। ঝাক্কাস লাগছে তোকে মানা। চুপ থাক। সন্ধ্যার আগ মুহূর্ত। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে তাসফিকে আশা জোর জবরদস্তি শুরু করলো আজ তার সঙ্গে তার বাসা যাওয়ার জন্য, এবং তখনই ফোন করে তার চাচিকে সেই কথা জানিয়ে দিতে। তাসফি বুঝতে পারছে না আশা কেন এত জোরাজুরি করছে আজ হঠাৎ করে। তাসফি মানানোর ভঙ্গিতে বলল, এমন করিস না পাখির বাসা, আজ থাক, অন্য কোনো দিন। কিন্তু আশা তার কথা কানেই তুলল না, না শোনার ভঙ্গিতে রইল একদম। শেষমেশ উপায় না পেয়ে তাসফি ওর কথায় চাচিকে জানিয়ে দিল সে আজ রাত তার বান্ধবীর বাসায় থাকবে, চিন্তা না করতে। অথচ দুজন মানুষের চতুরতার সঙ্গে করা ষড়যন্ত্র তাসফি ঘুণাক্ষরেও বুঝতে পারল না। একজন কর্তা, অন্যজন তার কর্মী। আশা আরাধ্য আর সৌনিধিকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অতপর তাসফিকে বলল, দোস্ত চোখ বন্ধ কর, তোর জন্য না বিশাল সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আরে আছে ভাই, তুই চোখটা বন্ধ কর না, একদম চোখ খুলবি না, বলে দিচ্ছি আমি না বলা পর্যন্ত। তাসফি কৌতূহল চিত্তে চোখ বন্ধ করল। আশা তাকে হাঁটিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে এলো, বলল, খবরদার, আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবি না। এই কথা বলি সে আস্তে আস্তে করে কেটে পড়ল সেখান থেকে। তাসফি কটমট করে বলল, আশা কোথায় গেলি পাখির বাসা? চোখ কি খুলবো আমি? চারপাশে ধীরে ধীরে অন্ধকার তার অস্তিত্বের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আশার সম্পূর্ণ অবয়ব মূর্ছা যেতেই তাসফির সন্নিকটে ধীরালয়ে এগিয়ে আসলো এক সুদর্শন পুরুষের অবয়ব। সে তাসফির কানের সঙ্গে স্বয়ং ঠোঁটজোড়া স্পর্শ করে ফিসফিস করে বলল, ইয়া অফকোর্স। হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠস্বরের সঙ্গে তাসফি নিজের কোমরে পুরুষালী স্পর্শ পেতেই ঝট করে চোখ মেরেছে, ছিটকে দূরে সরে গেল। আবছা আলোতে সে নিস্তব্ধর মুখখানে স্পষ্ট অবলোকন করতে পারল। তাসফি হতবুদ্ধি হয়ে আমতা করে বলল, আপনি আপনি কিভাবে? আপনি তো দুদিনের জন্য কোথাও যাবেন বলেছিলেন। নিস্তব্ধ তাসফির দিকে এক পা করে আগাতে আগাতে রহস্যময় হেসে বলল, কখন, কবে? নিস্তব্ধকে আগাতে দেখে তাসফি আতঙ্কে পেছাতে লাগলো। আশা বা গেল কোথায়? এই লোকের মতিগতি সে ঠিক দেখছে না, নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র করা হয়েছে তাকে নিয়ে। তাসফি ভয়ে ভয়ে বলল, আপনি আগাচ্ছেন কেন? নিস্তব্ধ নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি কেন বলছেন ম্যাডাম? তাসফি শুষ্ক ঢোকিল। পেছাতে পেছাতে তাসফি একটা গাড়ির সঙ্গে ঠেকে গেল। আশ্চর্য, এই গাড়িটাকে এখানেই কেন পার্ক করতে হলো? তার ভেতরকার সত্তা বিরক্ত নিয়ে বলল, বোকার মতো কথা বলবি না তাসফি। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করা থাকবে না তো কোথায় থাকবে? তুই ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে সামনে দৌড় দিতি
ইডিয়ট একটা। মুহূর্তেই নিস্তব্ধ তাসফির একদম সন্নিকটে এসে দাঁড়ালো। এক হাতে হ্যাচকা টানে রমণীর পেলব কোমরখানা তার সঙ্গে মিশিয়ে ধরো সন্তর্পণে। অপর হাতে তাসফির দুই হাত মুচড়ে পেঁচিয়ে ধরে পেছনে নিয়ে ধীর স্বরে শুধালো, নিস্তব্ধ ইয়াসারকে তার বেগম ডিভোর্স দিয়ে দিবে, এটাই ফাইনাল, তাই তো? তাসফির শুষ্ক ঢোক গিল। নিস্তব্ধ নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেশ স্পষ্ট সে ঠাহর করতে পারছে। তাসফি এই মুহূর্তে ভীষণ করে চাইছে শক্ত থাকতে, তার দুর্বলতা নিস্তব্ধর সামনে প্রকাশ না করতে, কিন্তু পারছে না। লোকটার পুরুষালী স্পর্শ তাকে দুর্বল করে দিচ্ছে। সে পুনরায় শুকিয়ে থাকা গলা ভেজানোর বৃথা চেষ্টা করে শুষ্ক ঢোক গিরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর ইউ শিওর মাই প্রিন্সেস? তাসফি শক্ত কণ্ঠে বলল, ইয়া। ওকে, অ্যাজ ইউর উইশ। তাসফি নিস্তব্ধকে ধাক্কা দিয়ে এক কদম হাঁটতেই পরবর্তী কদম বাড়ালো সুযোগ পেল না। সুযোগ দেওয়া হলো না। এই মুহূর্তে নিজেকে শূন্যে আবিষ্কার করলো সে। আটকে উঠল তাসফি। নিস্তব্ধ তাসফিকে কাঁধে তুলে নিয়েছে। তাসফি আটকে উঠে চাপা চিৎকার করে বলল, কি করছেন আপনি? নিচে নামান আমায় ডক্টর সাহেব, এখনই নিচে নামান। নিস্তব্ধ ভাবলেশীন স্বরে বলল, তা কি করে হয়? আপনি তো বললেন ডিভোর্স চাই। ডিভোর্স চাই তো কোলে কেন নিলেন? কোলে কোথায়, কাঁধে নিলাম তো। তাসফি রাগে নিস্তব্ধর পিঠে কিল ঘুষি মারতে শুরু করলো। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, উফ, এত ছটফট করবেন না ম্যাডাম, আপনার হাজবেন্ডের ওখানে লাগে তো। তাসফি চোখ বড় বড় করে বলল, কোথায় লাগে? নিস্তব্ধ উত্তর না দিয়ে বাঁকা হেসে হাঁটতে লাগলো। বলুন। তাসফি আবারও ধস্তাধস্তি শুরু করলো। আহা, বললাম তো এত আপনাকে স্পেশাল ডিভোর্স দেবো, আই প্রমিস, যেটা মৃত্যুর আগ পর্যন্ত তাসফি রাগী স্বরে বলল, ছাড়ুন, ছাড়ুন আমায়। আমি আপনার সঙ্গে কোথাও যাব না, এক্ষুনি নিচে নামান আমায়, আমি বাড়ি যাব। আমি যাব না আপনার সঙ্গে। নিস্তব্ধ তা যেন শুনতেই পেল না। নিজের গাড়ির সামনে এসে এক হাত দিয়ে দরজা খুলে তাসফিকে ঠাস করে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। সামান্য ব্যথা পেয়ে তাসফি আর্তনাদ করে উঠল। ওহ! তবুও তো সে পাত্তা না দিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু নিস্তব্ধ তার সুযোগ দিল না। ঠাস করে দরজা লাগিয়ে দিল। অপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসলো ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগলো। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার এই পিঁপড়ের মতো শক্তির ধাক্কায় তা মোটেও খুলবে না। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির সিট বেল্ট বেঁধে দিল। কর্নে ফিস ফিস করে বলল, বেস্ট অফ লাক মিসেস ইয়াসার। বলতে দেরি ক্ষণ মুহূর্তে তাসফির কোমল গালে নিজের পুরো ঠোঁট দ্বারা সেকেন্ড চুমুক খেতে দেরি নেই। তাসফি চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে রইল। বিড় বিড় করে বলল, অসভ্য পুরুষ মানুষ। নিস্তব্ধ বাঁকা হেসে গাড়ি স্টার্ট করলো। উত্তর করলো, আপনার। মুহূর্তেই তুমুল গতিতে গেট পার হয়ে গেল গাড়িটি। নিজের স্থান করে নিল মসৃণ রাস্তার ভাঁজে। সন্ধ্যার পরে ড্রয়িং রুমে আজ আড্ডার আসরে নিলয় সাহেব নিজের ছোট ছেলের দেখা না পেয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, লাশ সাহেবের বেটা আজ বাসায় ফিরেননি? অনিমা বেগম কৌতুক করে বলল, হ্যাঁ তাই তো, বাপ লাট সাহেব, তার বেটা তো লাট সাহেবই হবে। আপনার গুণধর বেটা আসলে তো তাকে দেখতেই পেতেন। নিলয় সাহেব মুখ কাচুমাচু করলেন। গিন্নি তার ভুল ধরতে ওস্তাদ। আহা, তোত্তরা কথা না বলে সোজা কথা বলো না। আয়েশা মুচকি হেসে বলল, বাবা, দেওরজি আজ আসেনি? কেন আসেনি? অনিমা বেগম কথার মাঝে ফোড়ন কেটে বলল, মাসের পর মাস থাকেন তো বাড়ির বাইরে, বাড়িতে থাকেন 4 সপ্তাহের 1 সপ্তাহ। এই কয়টা দিন না হয় ছেলের খোঁজটা নিজেই নিয়ে নেবেন। তাছাড়া আপনার ছেলে তো আমাদের বলে যায় সে আজ কেন আসেনি, আসবে না, আসবে। আয়েশা বলল, আসলে বাবা হয়েছে কি, নিস্তব্ধ বলল আজ বাসায় আসবে না কোথাও। অনিমা বেগম তাকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি চুপ থাকো, নিজের ছেলের খোঁজ নিজেই নিয়ে নিচ্ছে। বাসন্তীর হঠাৎ ফোন বেজে উঠল। সে বাবা মায়ের দিকে তাকিয়ে আড়ালে গিয়ে মাহিনের কল রিসিভ করল। হ্যাঁ বলো। মাহিন নিঃশব্দে হেসে মাদকীয় স্বরে শোধালো, কেমন আছেন বাসন্তী সুন্দরী? বাসন্তী চোখ বন্ধ করে নিল। ছেলেটার কণ্ঠ কেমন নেশা ধরানো। অদ্ভুত টান টের পায় সে মাহিনের প্রত্যেকটা কথার ভাঁজে। আলহামদুলিল্লাহ, তুমি? মাহিন স্বাভাবিক স্বরেই উত্তর করল, আপনার কল রিসিভে অপেক্ষা করছিলাম। তো কি করছিলেন?
ছেলেটার কণ্ঠ স্বাভাবিক, তবুও বাসন্তী প্রত্যেক কথার ভাঁজে অদ্ভুত মায়া খুঁজে পায়, যেন সেই মায়াজাল তাকে আবদ্ধ করতেই সৃষ্টি করা। বাসন্তী বলল, ড্রয়িং রুমে বসেছিলাম, ভাই আজ বাসায় থাকবে না, এমনটা খুব কমই হয়। ও হ্যাঁ, ভালো কথা, ভাই কি আপনাদের সঙ্গে থাকবেন নাকি? মাহিন ভ্রু কুচকে বলল, কই না তো, এমন তো কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। বাসন্তী চিন্তিত কণ্ঠে বলল, তাহলে কই যেতে পারে? ড্রয়িং রুমের পরিবেশ গরম বুঝতে পেরে বাসন্তী মাহিনকে বলল, আচ্ছা, তোমার সঙ্গে পরে কথা বলছি, রাখছি। মাহিন তাড়াহুড়ো করে বলল, আমি অপেক্ষায় থাকবো কিন্তু বাসন্তী। কিসের? আপনার কলের। বাসন্তী ঠাস করে কলটা কেটে দিল। এপাশ থেকে মাহিন নিঃশব্দে হাসল। বাসন্তী ড্রয়িং রুমের থমথমে পরিবেশ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুমি চিল্লাচ্ছ কেন? অনিমা বেগম রাগে চিরবিরিয়ে বললেন, আমিও তো সেটাই জিজ্ঞেস করছি, তোর বাপকে কি হয়েছে? আমাদের টেনশন না ফেলে বলতে বল। বাসন্তী নিলয় সাহেবের হতভম্ব মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবা, বলছো না কেন? মা কি বলছে? নিলয় সাহেব ফোন টেবিলে রেখে অনিমা বেগমের দিকে তাকিয়ে বলল, নিস্তব্ধর ফান হাউস থেকে দারোয়ান ফোন দিয়েছিল। অনিমা বেগম দাঁতের দাঁত চেপে বলল, তো কি হয়েছে, আসল কথাটা বলো না। নিলয় সাহেব রাগে কটমট করে বলল, তোমার গুরুদর ছেলে নাকি আজকে একটা মেয়েকে জোর করে তার ফান হাউসে ভিতরে নিয়েছে, তবুও কোলে করে। ড্রয়িং রুমের উপস্থিত সবাই চোখ বড় বড় করে ফেলল। আয়শা ভ্রু কুচকাল। মুহূর্তেই কিছু মনে হতে শ্বশুরি আর ননদের দিকে তাকিয়ে বলল, মা আজ তাসিফ ও বাড়িতে থাকবে না, কোনো বান্ধবীর বাসায় নাকি থাকবে, ব্যাপারটা বুঝতে পারছো তো? অনিমা বেগম আর বাসন্তী বিস্ফোরিত চোখে চেয়ে বলল, তুমি ঠিক বলেছো তো? আয়শা মাথা নাড়ালো। নিলয় সাহেব রেগে বললেন, কিসের সমীকরণ মিলনের কথা বলছো তোমরা? অনিমা, তুমি ভাবতে পারছ আমাদের বিবাহিত ছেলে ডিভোর্স পেপার ছিঁড়ে ফার্ম হাউসে গিয়েছে মেয়ে নিয়ে? সেটার কতটা অধপতন হয়েছে তুমি ভাবতে পারো? অনিমা, আমাদের ছেলে খুব তো বলতে, ছেলে আমাদের অধৈর্য নয়। কোথায় গেল তোমার সেই নিকি বাক্য? আমি তো বৌমাকে ঠকাতে দিব না, আমি এখনই যাব ওর কান ধরে টেনে আনতে। অনিমা বেগম বিরক্তি নিয়ে বলল, কি শুরু করলে? ছেলে আর তার বউয়ের মাঝে তুমি ব্যাগরা দিতে যাচ্ছ কোন সাহসে? সব জায়গায় ঝামেলা বাঁধাবে তো এই লোক। আর কেমন দারোয়ান রেখেছ? ছেলে আর বউয়ের কার্যকলাপ লুকিয়ে দেখে, এক্ষুনি ওটাকে ছাঁটাই করো। নীলয় সাহেব অবাক চোখে নিজ গিন্নির দিকে তাকিয়ে রইল। মাথা মুন্ডু কিছুই সে বুঝল না। অবুজের মতো সে বাসন্তীর দিকে তাকালো। বাসন্তী বাবার দৃষ্টি বুঝে বলল, বাবা, তোমায় এত কিছু বুঝতে হবে না, শুধু দারোয়াবকে আবার ফোন দাও, জিজ্ঞেস করো মেয়েটা কি সাদা অ্যাপ্রন পরা ছিল কি না। নীলয় সাহেব তাই করলেন। ফোন লাগালেন দারোয়ানকে। আচ্ছা আবু, ভালো করে মনে করে বলতো, মেয়েটা কি সাদা অ্যাপ্রন পরা ছিল? আবু উৎফুল্ল চিত্তে বলল, হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিক কইছেন, মায়াটা সাদা অ্যাপ্রন পরন ছিল তো। অনিমা বেগম নীলয় সাহেবের হাত থেকে ফোন নিয়ে আবুকে ছাড়ি মেরে বলল, শ্যাট আপ, সম্মান দিয়ে কথা বলো। মায়েরা কি? হ্যাঁ, উনি তোমাদের ছোট সাহেবের বউ, বৌদিমণি বলো। আবু চোখ বড় বড় করে নিল। মনে মনে পড়ল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, সিহ সিহ আবু, কেমন নির্লজ্জ তুই। বৌদিদিমণির দিকে এমন করে লুকিয়ে তাকালি তোর ঘোর পাপ হবে। এক্ষুনি যা মসজিদে গিয়ে নামাজ পড়ে আয় আর দোয়া করে আয়। নীলয় সাহেব অবুঝের মতন তখনও তাকিয়ে আছেন। অনিমা বেগম তাকে টেনে নিয়ে ওপরে চলল। এই তুমি চলো তো, অনেক হয়েছে, তোমার আর এখানে থাকা লাগবে না। বাসন্তী আর আশা মুচকি হাসল। বাবা মায়ের খুনসুটিতে তারা এখন উপভোগ করে, ঠিক যেন নিস্তব্ধ আর তাসফির মিষ্টি ঝগড়ার মতো। যাক, এবার দুজনের মাঝে একটু ভালোবাসাবাসি হলেই হয়, এতেই তারা খুশি। আর কতকাল দুটো সাপে নইলে যুদ্ধ করবে। সঙ্গে তাসফির নীরব অভিমান, নিস্তব্ধ ওর ভাবলেশীন লোচন নিয়ে। ডিভোর্সের কথা তো শুধু নামমাত্র, তারাও তো চায় না কোনো ডিভোর্স। সন্ধ্যা পেরিয়েছে বহুক্ষণ।
চারিদিকে বিভিন্ন গাড়ির হেডলাইটের আলো ব্যতীত চারিদিক খুটখুটে অন্ধকার। চাঁদ মামার দেখা নেই গগনে। আকাশের বুকে বর্তমানে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে মেঘগুচ্ছের দল। হয়তো বর্ষণ নামবে ধরণীর বুকে। ঘণ্টা যাবৎ গাড়ির চাকা চলন্ত, থামার নাম নেই। আমাকে নামান, আমাকে নামিয়ে দিন এখনই। আমি আপনার সঙ্গে যাব না বলে গান বলে বলে নিস্তব্ধর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জোগাড়। যেন তাই করারই পায়তারা করছে বোকা মেয়েটা। নিস্তব্ধর বিরক্তিতে কপালে পড়ল শতভাজ। সে ঠাট্টার ছলে বলল, একই গান বারবার না গিয়ে রোমান্টিক গানও তো শোনাতে পারেন। তাসফি তাচ্ছিল্যের স্বরে বলল, গান? আমি রোমান্টিক? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই আর যে আপনার মতো খাটাস মার্কা পুরুষকে গান গেয়ে শোনাবো আমার? তাও আবার রোমান্টিক? শোনাতে নিষেধ নেই তো, অন্তত ড্রাইভিংয়ে মনোযোগ স্টেবল হবে। আপনার এক গানের প্যানপ্যানারিতে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট ঘটলে আমার কিন্তু দোষ নেই ম্যাডাম। তাসফি বিদ্রুপ করে বলল, হোক হোক অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি উড়িয়ে নিয়ে খাদে ফেলুক। দুঃখিত মা মিসেস, আশেপাশে আপনি কোনো খাদ পাবেন না। তবে নিঃসন্দেহে আশেপাশে জোর জঙ্গল পাবেন। তাসফি কটমট করে চাইল নিস্তব্ধটিকে। লোকটা শুরু থেকে তেরা কথা বলে যাচ্ছে, তার ওপর তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রাস্তায় সে কখনো আসেইনি। কোথায় যাচ্ছে লোকটা? নামায়, আমি বললাম তো আমি যাব না আপনার সঙ্গে। কেন শুনছেন না? প্লিজ স্টপ দ্য কার, প্লিজ। সঙ্গে সঙ্গে নিস্তব্ধর গাড়ির ব্রেক কষ্ট। তাসফি ভাবলো হয়তো সত্যি সত্যিই তাকে নামিয়ে দেবে। সে অস্থির চিত্তে গাড়ির দরজা থাকিয়ে বলল, লক খুলুন, গাড়ির লক খুলুন, আমি বের হব। কেমন করে? উফ, কি হলো, খুলুন। তাসফির ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ অদ্ভুত কাজ করে বসল। নিস্তব্ধ তাসফির ডান হাতের কবজি টেনে এনে নিজের করে বসিয়ে দিল। তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, সাইলেন্ট হয়ে বসে থাকো। লোকটা তাসফির কোমর জড়িয়ে আছে এক হাত দিয়ে, অপর হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে। তাসফির হৃৎপিণ্ডের গতিবেগ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। আচ্ছা, সায়েন্স তো বলে প্রেম, ভালোবাসা, অনুভূতির সাথে হৃৎপিণ্ডের কোনো কানেকশন নেই। তবে তার হৃৎপিণ্ডের গতিবেগ কেন বাড়ছে? তার মনে হচ্ছে এই অনুভূতি কেবল থেকে আজ সে নিস্তার পাবে না। কিন্তু সে তো এত সহজে ধরা দিতে চায় না। অহংকারী পুরুষটা যদি নিজে থেকে নত না হয় তবে সে তো কিছুতেই এত সহজে সব হতে দেবে না। কখনোই না। যে করেই হোক তাকে পালাতে হবে। কার বাড়ি এটা? আপনার হাজবেন্ড নিজের টাকায় গড়া। তাসফি চোখ বড় বড় করে চাইলো নিস্তব্ধর দিকে, শুধালো, আপনি ডাক্তারি করছেন কয় বছর ধরে? এত টাকা পেলেন কোথায় আপনি? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, সেটা আপনার না জানলেও চলবে। তাসফি সন্দেহসূচক কণ্ঠে বলল, মানেটা কি? এক মিনিট, কালো ব্যবসা করেন না তো আবার আপনি? আপনি মানুষের হৃৎপিণ্ডের কিডনি অপারেশন করতে গিয়ে আবার সেগুলো বের করে বেচে দেন না তো? আপনাকে দিয়ে না একদমই বিশ্বাস নেই। নিস্তব্ধ শয়তানি হেসে তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ দেই তো। এবার আপনার হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস সব বের করে বেচে দিয়ে আবার সেরে করে দেব, প্রমিস। সো মাই প্রিন্সেস, আর ইউ রেডি? তাসফি তীব্র বিরোধিতা করে বলল, নো। বাট হোয়াই? আগে বলুন এটা কোন জায়গা, কোথায় নিয়ে এসেছেন আপনি আমায়? নিস্তব্ধ গাড়ি পার্ক করে দরজার লক খুলতেই তাসফি সুযোগ পেয়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাগী চোখে সেদিকে তাকিয়ে বলল, তাসফি ভালো হবে না, স্টপ। তাসফি গেটের কাছে যাওয়ার আগেই নিস্তব্ধ পেছন থেকে তাকে খপ করে ধরে ফেলল। তাসফির সঙ্গে সঙ্গে বসে পড়ল। নিস্তব্ধ তার হাত ধরে টানতে লাগলো, তবে কাজ হলো। বকের মতো লাফাচ্ছে সে, ইচিং বিচিং ভঙ্গিতে। সব নিস্তব্ধর হাত থেকে ছোটা পাওয়ার পায় তারা। তাসফি বলেই বসল। নিস্তব্ধ হাঁপিয়ে উঠে কোমরে হাত রেখে তাসফির দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে রাগে ক্ষিপ্ত হয়ে বলল, কি সমস্যা? ইডিয়েটের মতো বিহেভ করছে কেন? উঠতে বলছে উঠো। তাসফি মাথা নাড়িয়ে বলল, না উঠবো না, আমি যাব না বাড়ির ভেতর, আমায় বাড়ি দিয়ে আসুন। বাট হোয়াই? তাসফি মুহূর্তেই নিজের রং পরিবর্তন করে রাগী স্বরে তাকিয়ে বলল, কেন যাব আমি আপনার সঙ্গে? কেন যাব বলুন? আপনি আমার বউ হিসেবে মানেন না তো আমি কেন যাব? পুনরায় চোখ ছোট ছোট করে বলল, তাছাড়া আপনার লক্ষণ মতিগতি আমার কাছে একদমই ভালো ঠেকছে না। কেমন অসভ্যের মতো দৃষ্টি দিয়েছে আছেন আপনি শুরু থেকেই। নিস্তব্ধ তাসফির দিকে ক্ষণ সেকেন্ড কটমট করে তাকিয়ে থেকে বলল, অসভ্যের দৃষ্টি, তাই না?
তাসফি অবুঝ বালিকার মতো মাথা নাড়ল। ওকে ফাইন। নিস্তব্ধ এবারে তাসফির দিকে তেড়ে এসে তাকে পাজা করে তুলে নিল। তাসফি আর্তনাদ করে উঠল। কি করছেন? কথা কথা কোলে কেন নেন? নামান বলছি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, বাসর করব। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল। তার ভ্রম কাটতেই হাত পা ছুঁড়ে নামতে চেষ্টা করল, কিন্তু নিস্তব্ধর দানবীয় শক্তির কাছে তা নেহাত তুচ্ছ। কিছুতেই কিছু না হওয়ার তাসফি এবারে নিস্তব্ধর গলায় জোরসে কামড় বসালো। তাসফি বোধহয় এই কামড়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করেছে। নিস্তব্ধ ব্যথায় চোখ বুঝে নিল। ততক্ষণে হেঁটে এসে সে নিজ বেডরুমে অবস্থান করছে। তাসফিকে বেডের ওপর ছুঁড়ে ফেললো। ব্যথায় জায়গায় হাত বুলিয়ে নিস্তব্ধ উফ শব্দ করে উঠল। চোখ খুলে সে চোখ লাল লাল করে তাকালো তাসফির দিকে। তাসফি ভয়ে শুষ্ক ঢোকিল। এই রে, বড্ড ভুল কাজ করে ফেলেছে সে। এবার তাকে রক্ষা করবে কে? ইচ্ছে করে সে সাপের লেজে পা দিয়ে ফেলেছে। ছোবল তো এবার খেতেই হবে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির দিকে এগিয়ে এলো। তাসফিকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে অহংকারী পুরুষটা তার স্বভাবের বিপরীতে গিয়ে সেই অভাবনীয় অনাকাঙ্ক্ষিত কাজটাই করে বসল। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির পানে হাঁটু গেড়ে বসল। তার হাত দুটো মুঠোয় পুড়ে আকুতি মিশিয়ে শোধালো, কেন আমায় এত জ্বালাতন করছো বোকা মেয়ে? তুমি বুঝতে পারছো না? তুমি আমার চাই, ভীষণ করে চাই, আজন্ম কালের জন্য চাই, অ্যাট এনি কস্ট। সমস্যা কি তোমার? কেন এত শাস্তি দিচ্ছ? আমি ক্লান্ত। আই নিড ইউ বউ, প্লিজ। তাসফি অবাক চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের পানে। দেখ কি সুন্দর দেখাচ্ছে তার সুদর্শন পুরুষটাকে, ঠিক যেন স্বর্গের রাজপুত্র। তার প্রাণ নাশিনী, তার কণ্ঠে মিশে আছে আকুতি, কাছে টানার আকুল আবেদন। ভালোবাসি না বলেও কাছে রাখার তীব্র বাসনা। কি করে সে এই আবেদন মঞ্জুর না করে ফিরিয়ে দেবে? অহংকারী পুরুষটা তার নিস্তব্ধতা ভেঙে কাছে আসার আবেদন জানিয়েছে। তাসফি কি এই ক্ষণটারই অপেক্ষা ছিল না এতকাল? ভালোবাসার জন্য কি ভালোবাসি বলা প্রয়োজনীয়? নিস্তব্ধ তাসফির কপালে কপাল ঠেকাল। দু হাতে আঁচড়ায় পড়ে নিল তার মুখশ্রী। তাসফির চোখ বন্ধ করে ফেলল। দুজোড়া অধরের আলিঙ্গন হল দৃঢ়ভাবে। তাসফি খানিকটা কেঁপে উঠল। জীবনের প্রথমবার নিজস্ব পুরুষের পুরুষালী গভীর স্পর্শে কেঁপে কেঁপে উঠল সে। দীর্ঘদিনের পিপাসিত দুটি হৃদয় অমর সুধা পানে ব্যস্ত। আকাশে বিদ্যুৎ চমকালো, হঠাৎ বৃষ্টি এসেছে বোধ হয়, কে জানে। আচ্ছা, এই রাতের আধারে কি ধূসর রংধনু রঙিন হবে? তা কখনো সম্ভব কি? রাতে তো রংধনু দেখা যায় না। সম্ভব নয় তো। আকাশে কেন রংধনু উঠতে হবে? মনের রঙের রংধনুই যে আসল রাঙা। মনের ধূসর মেঘ কাটলেই তো তা উজ্জ্বল হবে, উজ্জীবিত হয়ে ফুটে থাকবে হৃদগহীনে। অধর ছেড়ে নিস্তব্ধ তাসফিকে জড়িয়ে নিল গভীর আলিঙ্গনে। কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেল। ফিসফিস করে মাদকীয় স্বরে বলল, আর ইউ রেডি মাই মিসেস? তাসফির সমস্ত অভিমান, রাগ, ক্ষোভ তখন ঢাকা পড়েছে চোরাবাড়ির নিচে। এই সন্ধিক্ষণে তাসফি যেন আদুরে বিরাজমানা তার ডাক্তার সাহেবের নিকট। সে কণ্ঠে এক আকাশ সম আদুরে অভিমান মিশিয়ে শোধালো, কিন্তু আপনি তো আমার বউ হিসেবে মানেন না ডক্টর সাহেব। এই হৃদয় যে শান্ত হয় না সেইক্ষণ ভাবলে। আপনার করা অপমানের বোঝা তলপেটে দাপড়ে বেড়ায় সারাটাক্ষণ। তবে কি করে নিস্তার পাবো তা থেকে? প্রেয়সীর ব্যাকুলতা বুঝে নিস্তব্ধ মুচকি হাসে, ফিসফিস করে জবাব দেয়, কি বলছেন? আপনাকে না মেনে উপায় আছে? আকৃষ্টের চেষ্টা না করে, সৌন্দর্য না দেখাতে চেয়েও অজান্তে দেখিয়েছেন। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, তবুও ভালোবাসি বলে আকুল আবেদন জানিয়েছেন। আপনাকে ছেড়ে না যাওয়ার তীব্র বাসনা প্রকাশ করে আমি আপনাকে আটকেছে দীর্ঘ শক্ত। যে জাল চাইলে ছিঁড়ে ফেলা যায়, কিন্তু তাতে যে নিজেরই বড্ড কষ্ট। ছিঁড়ে যাওয়ার ভয়ের তাড়না আগুনের লাভান ন্যায় আপনার অভিমানের ভাতটায় জল দিয়ে ভেজাতে এসছে। সে আমি কি করে আপনাকে না মেনে থাকতে পারি বলুন? আপনাকে মানি না বললে তো নিজের প্রতি নিজের অন্যায় করা হবে। তাছাড়া নিজের অর্ধাঙ্গিনীকে কেউ কি কখন অস্বীকার করে বলুন? তবে যে নিজের অর্ধেককে অবহেলা করে তাকে আমি করতে পারি বলুন? পূর্বের করা অপরাধের শাস্তি অনেক তো দিলেন, এবার এই অধমের অঙ্ককে ক্ষমা করে কাছে টানা যায় না? আলিঙ্গনে বদ্ধ করা যায় না? চাপটে রাখা যায় না বুঝে? নিস্তব্ধর বলা মধুর শ্রুতি তাসফির নিকট অমৃত। এ যেন অমর সুধা। তবে কি এতদিনের কষ্ট তার লাঘব হলো?
তার ভেতরকার সত্তা চিৎকার করে আনন্দে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ তাসফি, তুই পেরেছিস তুই অহংকারী পুরুষটার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে পেরেছিস, তাকে নিজের মোহজালে আটকাতে, তার মধুর আলিঙ্গনে সাড়া দে, তোর অর্ধেক অঙ্গের এতদিনের পিপাসিত হৃদয়কে শীতল কর, বিলিয়ে দে নিজেকে তার মাঝে। তাসফি পুনরায় চোখ বন্ধ করে নিল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আদুরে বিড়াল ছাড়ার ন্যায় নিচে থাকা তার নরম কোমল হাতখানা দিয়ে পিছিয়ে আঁকড়ে ধরল নিস্তব্ধর শক্তপোক্ত পেটানো বাহু দুখানা। তাসফির আশকারা পেয়ে নিস্তব্ধ আরো শক্ত করে জড়িয়ে ধরল তার প্রিয়তমা স্ত্রীকে। উন্মাদের ন্যায় চুমু খেল প্রেয়সীর মুখশ্রী জুড়ে। নিস্তব্ধ ফিস ফিস করে বলল, অ্যাগ্রি? তাসফি অস্ফুট স্বরে বলল, যতটা গড় যায় ততটা বর্ষে না। কথাটা ঠিক। বিকাল থেকে আকাশে যতটা মেঘ ছিল, সঙ্গে খানিকক্ষণ আগে যতটা বিদ্যুৎ চমকালো, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টির দেখা দিয়ে পুনরায় পালিয়েছে তারা। আশা মন খারাপ করে বসে রইল বিছানায়। ভেবেছিল রাতের বেলা ব্যালকনিতে গিয়ে বৃষ্টিতে ভিজবে। সে তার চাচি যতই রাগ করুক না কেন, সে কি চাচির খায় নাকি চাচার? কিন্তু বৃষ্টি বাবাজি ক্ষণিকের দেখা দিয়ে পালিয়েছে। তাই তো মন খারাপ করে বিছানায় বসে ফোন ঘাটছিল সে। তার পাশে তার চাচাতো বোন উর্মি ঘুমিয়ে আছে। নিঃসন্দেহে সে থেকে অনেকটা বড়। এই 3 তলা বিল্ডিং এর দোতলায় তারা থাকে। 3টে রুম, একটি ডাইনিং ও কিচেন। চাচা চাচি ও তাদের ছোট ছেলে তাদের সঙ্গে এক রুমেই থাকে, আর চাচার মেয়ে আর সে এক রুমে। অপর রুমটা গেস্ট রুম। রাত তখন 10টা। মেসেঞ্জারে ঢুকতেই সুজন স্যারকে অনলাইন দেখেই আশার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো তাকে জ্বালানোর। লোকটাকে কথার জানে ফাঁসাতে তার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কেমন হতবুদ্ধি হয়ে চেয়ে রয় তার দিকে। কখনো কখনো বিরক্ত হয়ে ধমক দেয়। ওই যে কথা আছে না, নিষিদ্ধ পদ্মের প্রতি মানুষের আগ্রহ বেশি, তারও হয়েছে একই দশা। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওপাশ থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম। ভালো, কে? আশা দুষ্টু হেসে জবাব দিল, আমায় তো প্রেসক্রিপশন লিখে দিলেন না স্যার। সুজন বসে বসে ফেসবুকে স্ক্রল করছিল। হঠাৎ অচেনা একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসায় কৌতূহল হলো। তার ছাত্রীদের কেউ নয়তো। সুজন খানিকক্ষণ মেসেজের দিকে চুপ করে তাকিয়ে থেকে স্পষ্ট বুঝতে পারল এটা ওই আশা নামের বেয়াদব মেয়েটা, যে তাকে ভয় পায় না, তার সঙ্গে রসিকতা করে, হাঁটতে গেলেই ধাক্কা খায়। সুজন রাগী ইমোজি দিল। আশা তাতে ভ্রুক্ষেপ না করে বলল, স্যার রাগ করছেন কেন? আপনি তো প্রেসক্রিপশন লিখে দিতে চেয়েছেন। কাল আপনার চেম্বারে যাব স্যার, ঠিক আছে? সুজন লিখল, আমায় আর মেসেজ দেবে না। সে কি কথা স্যার? আমি তো ভেবেছি আপনার বাড়িতে যাব আন্টির সঙ্গে দেখা করতে। হোয়াট? পাগল? সত্যি বলছি স্যার, আপনার মতো স্যারের মিষ্টি মাতাকে দেখার আমার খুব ইচ্ছে। আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো? আমার মতো মানে বলে তুমি কি বোঝাতে চাইছো অভদ্র মেয়ে? আশা মনে মনে হাসলো। এই তো স্যার খেপেছে। আচ্ছা সব বাদ দিন, আপনি বরং আমায় একটা সত্য কথা বলুন তো। কিসের সত্য কথা? আর তোমাকে বা আমি কোন দুঃখের সত্য কথা বলতে যাব? বলুন তো, নিস্তব্ধ স্যার কি তাসফির কোনো আত্মীয় হয়? তোমার ওদের পার্সোনাল লাইফ নিয়ে এত ভাবনা কেন? ওদের পার্সোনাল লাইফ মানে? বারে, তাসফি তো আমার কলিজার বান্ধবী, আমি ভাববো না তো কে ভাববে? সুজন কৌতুক করে লিখল, তা তোমার কলিজার বান্ধবী তোমায় বলেনি তার সাথে কি সম্পর্ক? বলেনি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি। প্লিজ বলুন না, নিস্তব্ধ স্যার তো আপনার বন্ধু, প্লিজ বলুন, প্লিজ প্লিজ। সুজন লিখল, তোমার কেন মনে হলো নিস্তব্ধ তাসফির আত্মীয় বলো তো? মনে হয়নি শুধু, আমার তো আরো সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে শুনি? না থাক, আপনাকে বলা যাবে না, আপনি আবার আবার বন্ধুর কাছে সব উগলে দেবেন। সুজন কৌতূহল চিত্তে লিখল আবার, আমি তোমায় আদেশ করছি বলতে, দ্রুত বলো। আশা লিখল, ঠিক আছে ঠিক আছে বলছি, কিন্তু আপনি কথা দিন স্যারকে বলবেন না, প্রমিস? প্রমিস। আশা ওই পাশ থেকে ফিস ফিস করে বলল, এভাবে আপনার মনের দখলদারি আমায় দেওয়ার জন্য তো প্রমিস করতে পারেন স্যার। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে লিখল, কয়েকটি বিষয় আমি নোটিস করেছি বুঝলেন। নিস্তব্ধ স্যারকে মাঝে মাঝে তাসফির দিকে অদ্ভুত চোখে তাকাতে দেখি, কেমন যেন অন্যরকম দৃষ্টি, ঠিক ঠিক ছাত্রী ছাত্রী ভাইব নেই সেই তাকানোতে। আমাদের যেভাবে দেখে, কিন্তু ওই রকম চাহনি অন্যরকম। অন্যরকম কেমন বলো তো?
আপনি তো বুঝবেন না স্যার। আপনি কি প্রেম করেন নাকি বলুন তো? আমি প্রেম করি কি না তা দিয়ে তুমি কি করবে বেয়াদব? আহা স্যার, রাগ করছেন কেন? আমি তো বোঝানোর জন্য বললাম। প্রেমিকরা যেমন করে তাকায় না, অমন করে। আপনি প্রেম করলে আপনিও বুঝতেন কেমন তাকানো। সুজন লিখল, ঠিক আছে বুঝলাম, এরপর বলো। কিন্তু আপনি তো বললেন না প্রেম করেন কিনা। সুজন মেসেজটার দিকে তাকিয়ে ক্ষণমুহূর্ত কিছু ভাবল, অতঃপর আঙুল চালিয়ে লিখল। নো। আশার বুকের ভেতর কেমন বাড়ি মেরে উঠল। প্রজাপতি নেচে উঠল পাখা মেরে। আচ্ছা, সুজন স্যার প্রেম করে না শুনে তার কেন খুশি লাগছে? তার খুশি হয়েই বা লাভ কি? সুজন আবারও লিখল, তারপর বলো। বলছি, এই যে দেখুন তাসফি দিদির মিসিং হলো, দারোয়ান কি কি বলেছিল? স্যারের জীবন মরণের প্রশ্ন। একটা মেয়ের প্রতি কারো অনুভূতি না থাকলে তো জীবন মরণের প্রশ্ন আসে না বলুন। তারপর আপনিই চিন্তা করুন, দুদিন আগে স্যার আমায় তার কেবিনেটে কেমন মারাত্মক একটা কথা বললো, ভাবা যায়? কি বললো সেইটা তো বলবে। স্যার বলল, আশা তুমি বাড়ি গিয়ে তাসফিকে ফোন করে বলবে যে নিস্তব্ধ স্যার দুদিনের জন্য কলেজে থাকবে না, আর পরদিন তাসফি ক্লাসে আসলে তুমি প্র্যাকটিক্যাল কাজ শেষে সবাইকে টেকনিক খাটিয়ে বাসা পাঠাবে, আর তাসফিকে সারপ্রাইজ দেওয়ার নাম করে পার্কিং এরিয়া নিয়ে যাবে। অতঃপর তোমার কাজ শেষ, চলে আসবে তাকে চোখ খুলতে নিষেধ করে। আপনি ভাবতে পারছেন এরকম শুধু শুধু মানুষ কেন করবে? সুজন অবাক হলো আশার কথা শুনে। তার বন্ধু কি করেছে আজ? মাহিনের কাছ থেকে জানতে পেরেছে আজ নাকি নিস্তব্ধ বাড়িতে তাকাবে না। ব্যাপারটা কি? আশা আবারও লিখল, আর আমি যখন বললাম এর বদলে আমি কি পাবো স্যার, তখন স্যার কি বললো জানেন? সুজন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি বললো? বলল স্পেশাল সারপ্রাইজ, সঙ্গে দ্রুত খালামণির ডাকও শুনতে পারো। সুজন হতভম্ব হয়ে বসে রইল। ওরে শালা, এই ছিল তোর মনে মনে? শালা হারামি, কালকে আয় তুই, শুধু তোর গোষ্ঠীর ষষ্ঠী করব। আশা জিজ্ঞেস করো, আচ্ছা বলুন, তাসফির সঙ্গে আমার খালামণি হওয়ার কি সম্পর্ক? আর নিস্তব্ধ স্যার কোনো খারাপ মতলব করছে না তো? শুনুন, আপনার বন্ধুকে না বলে দেবেন আমার বেস্ট ফ্রেন্ডের দিকে নজর না দিতে। সে অলরেডি ম্যারিড, তার বরের নাম হচ্ছে অনুভব শেখ। সুজন শয়তানি হাসল। তার মানে তলে তলে এসব চলছে। মুহূর্তেই সুজন তাদের মেসেঞ্জার গ্রুপে সব উগড়ে দিল। সবাই এই খবর শুনে শুধু অপেক্ষায় রইল কালকের জন্য। নিস্তব্ধর পিন্ডি চটকাবে, তাদেরকে লুকিয়ে তলে তলে টেম্পো চালানো ছোটাবে তারা। সুজন আশাকে ধমক মেরে বলল, তোমার এত কিছু বোঝা লাগবে না, পড়াশোনা নেই। এত মোবাইলে কি এই বয়সে? যাও পড়তে বসো। আশা মুখ ভেঙচি কাটল। ইস, এতক্ষণ নিজে শুনতে চাইছিল, অথচ বললো তো নাই, আর এখন ধমকাচ্ছেন। তোর পড়ার খেতা তুলি রে হপশালা। বাইরের প্রকৃতি এখন শান্ত, কিন্তু ফার্ম হাউসের ভেতর দুজন মানব মানবীর হৃদয় উত্থাল পাতাল সমুদ্রে আছড়ে পড়া ঢেউয়ের ন্যায় উত্তাল। নিস্তব্ধর অবাধ্য হাতের বিচরণ তাসফির সারা অঙ্গ জুড়ে। দুজনের অনুভূতি তখন অন্তিম পর্যায়ে। নিস্তব্ধ তাসফির গলায় জোরসে কামড় দিল। তাসফি যন্ত্রণায় চিৎকার করে উঠে নিস্তব্ধর পিঠ খামছে ধরল। নিস্তব্ধ দুষ্টু হেসে ফিসফিস করে বলল, সত্যবোধ মাই মিসেস। তাসফির রাগে কটমট করে তাকালো, চিৎকার করে বলল, আপনি এক নম্বরের জঙ্গলি। উফ, আমার মাংস উঠিয়ে নিয়েছে। কোনোদিন মাংস খাননি, অশুভ পুরুষ মানুষ। দেখি আমার হাত ছাড়ুন। উফ। নিস্তব্ধ তাসফির দুই হাত চেপে ধরে আছে, বলল, ছাড়া যাবে না। কি আশ্চর্য, আমি ওখানে হাত দিয়ে ডলবো? চলছে আমার। নিস্তব্ধ আগের ন্যায় বলল, ডলা যাবে না, ওখানে চলবে, পুড়বে, ঘা হবে, অতঃপর দাগ হবে। আপনি কি? নিস্তব্ধ আরো নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ নিয়ে বলল, ছি, অসভ্য মার্কা কথাবার্তা, সরুন। নিস্তব্ধ সরল না, বরং আবারও গলার অপর পাশে কামড় বসালো। এভাবে হাত আটকা থাকায় তাসফি পাল্টা কোনো আক্রমণ করতে পারল না। হিংসাত্মক বাঘিনীর ন্যায় চেয়ে রইল নিস্তব্ধর দিকে। বিষাক্ত সাপের ন্যায় ফোঁস করতে করতে লাগলো, যেন ছুট পেলেই চবল মারবে। নিস্তব্ধ অপলক চেয়ে রইল তাকে ডিভোর্স দিতে চাওয়ার রমণীর পানে, যে এখন তার নেশায় আবদ্ধ। এই নেশায় তাকে যে আজন্মকাল আবদ্ধ রাখতে যা করণীয় তাই করবে। ঝগড়া করবে, অভিমান করবে, ভালোবাসবে, সবকিছু শুধু নিস্তব্ধর মাঝেই সীমাবদ্ধ থাকবে। তাসফি আর্তনাদ করে বলল, সরুন।
নিস্তব্ধ সরল না, বরং পুনরায় মত্ত হলো তার দীর্ঘদিনের পিপাসিত হৃদয়ে তৃষ্ণা মেটানোর কার্যে। সুখ খুঁজতে ব্যস্ত হলো প্রিয়তমা অর্ধাঙ্গিনীর সর্বত্র অঙ্গের ভাঁজে। ভালোবাসার অমরসুধা পানে ব্যস্ত কপত কপতি। আদরের মাঝে নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিস ফিস করে শুধালো, ইস, এত সফট কেন তুমি? তাসফির লজ্জায় দিশেহারা। এত এত লজ্জা বুঝি তার মাঝে আগে কখনো ভর করেনি। নিস্তব্ধকে উদাম গায়ে দেখে তাসফির লজ্জায় চোখ নামিয়ে নিল। তা দেখে নিস্তব্ধ দুষ্টু হাসল। দু হাত দিয়ে ইচ্ছে করে তাসফির দু চোখ টেনে ধরল। তাসফির খিলখিল করে হেসে দিল। আপনি এক নম্বরে বদমাশ পুরুষ মানুষ, বুঝলেন? ইস, চোখ থেকে হাত সরান। নিস্তব্ধ হাত সরালো না, আলতো করে চুমু খেলো চোখের ভাঁজে। তাসফির অনুভূতির শিহরণে মূর্ছা যাচ্ছে ক্ষণে ক্ষণে। রুমের চারিপাশের প্রত্যেকটা কোনায় কোনায় তখন আদিম উন্মাদনা। পিপাসিত একজোড়া প্রেমিক যুগলের অনুভূতি তখন শেষে। নিস্তব্ধ তখন হঠাৎ কিছু অবলোকন করে থেমে গেল। তাসফির অস্থির হয়ে উঠল। উতলা হয়ে নিস্তব্ধকে জড়িয়ে রেখে আদুরের স্বরে প্রশ্ন করল, কি হলো, থামলেন কেন? নিস্তব্ধ জবাব দিল না। কোনো রকমে নিজের উত্তেজনা দাবিয়ে তাসফির পাশে শটান হয়ে শুয়ে পড়ল। তাসফির মাঝে ভয় কাজ করল। কোনো ভুল করে ফেলেনি তো সে? প্রশ্ন করল, কি হয়েছে ডক্টর সাহেব? নিস্তব্ধ দাঁত কটমট করে বলল, পিরিয়ড চলছে, এটা তুমি আমায় আগে জানাবে না? রবিশ। তাসফির চমকে উঠল। হ্যাঁ তাই তো, আজ তো তার পিরিয়ডে ডেট ছিল। অনুভূতি ক্ষুণ্ণ না হওয়ায় তাসফির রাগে কিছু বিড়বিড় করল। বিরক্তির স্বরে ক্ষোভ ছেড়ে বলল, হ্যাঁ তাই তো, আপনি আগে কত জানতে চেয়েছেন। আমি আগে কখনো এই বিষয়ে ডিসকাস করেছি আপনার সঙ্গে যে আপনাকে আগে জানাবো? আশ্চর্য লোক। নিস্তব্ধ তাসফিকে নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে জড়িয়ে নিয়ে হাসকি স্বরে শুধালো। তাসফির না থেমে আবারও বলল, আপনি আমাকে আজ কেন তুলে নিয়ে আসলেন অশুভ মানব? আমি বলেছিলাম আজ আমায় জোর করে তুলে নিয়ে আসুন। তাসফির মুখ কাঁদো কাঁদো হয়ে গেল। নিস্তব্ধ প্রেয়সীর ব্যথিত অবয়বের দিকে তাকিয়ে রইল। সঙ্গে তার অধিক উন্মাদনায় পিক করে হেসে দিল। দেখা যাচ্ছে বউ তার চেয়েও অধিক লোভী, অধিক অধৈর্যের। তাসফির রাগী চোখে তাকালো, বলতে নিল, আপনি। মুহূর্তেই দুজোড়া অধর একত্রিত হলো। তাসফির বাকি কথা বলাটুকু বলতেই ফুরসত অবধি পেল না। অধর সুধা পান করে নিস্তব্ধ ফিস ফিস করে বলল, বিশেষ মুহূর্তে শুধুমাত্র আমি কথা বলতে বললে তবেই বলবে। আই ক্যান্ট রিপিট ইট, ওকে? তাসফির লজ্জায় মাথা নত করে রাখলো। নিস্তব্ধ আবারও আদুরের স্বরে কথার ভাঁজে স্নেহ মিশিয়ে বলল, এসব কোনো ব্যাপার নয় বউ, মন খারাপ করো না, আমার তুমি হলে চলবে, বুঝলেন ম্যাডাম? তাসফির লজ্জায় মুখ লুকালো তার অর্ধাঙ্গের বক্ষ ভাঁজে। কেমন অদ্ভুত সুখ সুখ অনুভব হচ্ছে তার। কই আগে তো কখনো এমন লাগেনি। হালাল পুরুষের বক্ষে মাথা রাখার মাঝে বুঝি এতই সুখ। চারপাশ কেমন স্বাধীন মনে হয়। এটাই তো তার একমাত্র ভরসার স্থল। নিস্তব্ধর প্রতি কৃতজ্ঞতায় তার চোখে অশ্রু জমে। নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে এমনকি কত বাস্তবতার ভিড়ে শুনেছে পুরুষকে শারীরিক সুখ দিতে না পারলে অধিক অত্যাচারের শিকার হতে হয়েছে। পিরিয়ড তো খোদার তরফ থেকেই অনেক বড় নিয়ামত। তবে কেন তা সব পুরুষ বোঝে না? কেন অহেতুক নারীকে গালমন্দ করে ছোট করে, শারীরিক নির্যাতনে জর্জরিত করে? এই তো সে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত তখন তার এক বান্ধবী নতুন বিয়ে হয়েছিল। বরটা ছিল 1 নম্বরের জানোয়ার। ছোট মেয়েটাকে পিরিয়ডের মাঝেও ছাড় দিত না। তাসফির তখন এসব শুনে ঘৃণায় গা গড়িয়ে আসতো। ছি, মেয়েটা পরবর্তীতে পেটে ব্যথার যন্ত্রণায় কাতরাত, আর তার বর নাটক বলে তা চালিয়ে দিত। তাসফির তখন খুব করে ইচ্ছে হতো ওই পুরুষটির কাছে গিয়ে সকলের সামনে ঠাস করে থাপ্পড় মেরে এসে থুতু ছিটিয়ে আসতে। তখন নিজের প্রতি নিজে প্রতিজ্ঞা করেছিল ভবিষ্যতে তার বর যদি এমন হয় না, সে যে কোনো পরিস্থিতিতে তার মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে আসবে। কিন্তু দেখ নিয়তির খেলা, তার বর তো তার সঙ্গে বাসর রাতে কথা তো দূর, সামান্য ছুঁয়ে পর্যন্ত দেখল না। আজ তার বাবাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে আবার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বাবা তোমায় অসংখ্য ধন্যবাদ আমায় অসম্ভব সুন্দর পুরুষটিকে নিজের জন্য বেঁচে দেওয়ার জন্য। তুমি যেখানেই থাকো আমাদের জন্য দোয়া করো। খুব ভালোবাসি তোমায় বাবা, ভীষণ ভালোবাসি। তাসফির চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো। নিস্তব্ধ বুকে ভেজা অনুভব হতে 2 হাতে তাসফির মুখ উঁচু করে ধরল। তাকে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়ল।
দু হাতের আঙুলের সাহায্যে জল মুছে নিল তাসফির আদরে নুয়ে বলল, কিছু না, বাবার কথা মনে পড়ছে। নিস্তব্ধ তাসফির সিঁথির ভাঁজে চুমু খেয়ে বলল, কাঁদে না বোকা মেয়ে। তোমার বাবা যেখানে থাকুক সে সর্বক্ষণ চায় তুমি হাসিখুশি থাকো। এইভাবে বোকাতের মতো কান্না করতে বলেনি সে তোমায়। তাসফি মৃদু ধমক দিল তাকে। চুপ, আপনি বেশি বোঝেন। বাবা বলেছে কান্না করতে, বাবা চিঠিতে বলেছে তার জন্য কান্না করে ভাসিয়ে ফেলতে। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকালো। করুণ স্বরে হার মারার ভঙ্গিতে বলল, আচ্ছা বাবা, কান্না করো, বেশি বেশি করে কান্না করো। যাও, কিচ্ছুটি বলবো না, তুমি কান্না করো। নিস্তব্ধ বিড় বিড় করে বলল, উফ, ভাঙবে, তবু স্বীকার করবে না। তাসফি চোখ ছোট ছোট করে বলল, কি বললেন আপনি? নিস্তব্ধ আমতা আমতা করে বলল, কি কিছুই নেই তো, তুমি কান্না করো তো। এত দিকে চোখ কান যায় কেন তোমার? কারণ আমার চোখের জ্যোতি অনেক ভালো, সঙ্গে কানের ফুটোটাও অনেক শার্প আছে, বুঝলেন? আচ্ছা, বুঝলাম। নিস্তব্ধ মনে মনে বলল। নিস্তব্ধ মিছে রাগ দেখিয়ে বলল, ধুর, রোমান্টিক মোডের 12টা বাজিয়ে দিল। বেশ করেছি। নিস্তব্ধ অভিনয় করে পাশ ফিরে শুয়ে পড়ো। খানিক বাদে টের পেরো হাত দুটো তার গলার ফাঁকে ও কাঁধে হাত দিয়ে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। নিস্তব্ধ মুচকি হাসল। তাসফি নিস্তব্ধর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আচ্ছা, আপনি আমায় বললেন আমি নাকি আপনাকে ভালোবাসার আর্জি জানিয়েছি। কবে বলুন তো? কই, আমার তো কিছু মনে পড়ছে না। আপনি মিথ্যে বলে আমায় বোকা বানাচ্ছেন না তো? নিস্তব্ধ তাসফির কথা শুনে দুষ্টু হাসল। এপাশ ফিরে রমণীর কোমর আঁকড়ে ধরল, নাকের ডগায় কামড় মেরে বলল, এই নিস্তব্ধ ইয়াসার কখনো বানি বানি মিথ্যে পারে না, বুঝলেন? তাসফি নিস্তব্ধর উদম পিঠে থাপ্পড় মেরে বলল, উফ, এত কামড়া কামড়ে কেন করছেন? আশ্চর্য তো, আগে তো এমন ছিলেন না আপনি। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, আগে তো এমন কাছে এসে ভালোবেসে আদর করেছি ম্যাডাম, সুযোগটাই তো দেননি। ঠিক ঠিক না খাটালে সেটা বোধহয় আজ কপালে জড়ত কিনা সন্দেহ। তাসফি ভ্রু কুচকে বলল, কি টেকনিক খাটিয়েছেন? এই 1 মিনিট আশা তখন আমার সারপ্রাইজের কথা বলে কোথায় চলে গিয়েছিল, আর আপনি ওখানে এলেন কি করে? তার মানে? তাসফি কটমট করে বলল, কালকে শুধু একবার যাই কলেজে, পাখির বাসার পিন্ডি চটকাবো আমি। নিস্তব্ধ তাসফির কথার ভঙ্গিতে জোরে জোরে হাসতে লাগলো। তাসফি এতে আরো রেগে গেল। নিস্তব্ধর কাঁধে খামচির বসালো। নিস্তব্ধ আর্তনাদ করে বলল, উফ, কি করছো বোকা মেয়ে? আমার ফর্সা পিঠখানা ঝাঁঝরা করে দিলে। বেশ করেছি, আপনি হাসবেন কেন? নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, এখন কি হাসাও যাবে না? না। ওকে ওকে বাবা, তবে শোনো, সেদিন কি বলেছিলে? তাসফি মুহূর্তেই সমস্ত রাগ পানিতে মিশিয়ে কৌতূহল ছিটতে বলল, কি বলেছিলাম? নিস্তব্ধ ফিস ফিস করে তাসফির সেদিনের বলা বাক্যগুলো আওড়ালো ধীরস্বরে, ডাক্তার সাহেব, আমাকে এখান থেকে নিয়ে চলুন না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আপনার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। আমি এখনই মরতে চাই না, আপনাকে ভীষণ ভালোবাসি। কথা দিন আমার সঙ্গে ব্যতীত কখনো কারো হবেন না। তাসফি চোখ বড় বড় করে বলল, এই কথাগুলো আমি বলেছিলাম? অবশ্যই। কোথায় বলেছিলাম? সেদিন মর্গে অজ্ঞান হওয়ার আগে। তাসফির লজ্জায় নিস্তব্ধকে ছাড়িয়ে ওপাশ ফিরে শুনো তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, কখনোই না, অসম্ভব, আমি এগুলো মোটেও বলিনি, আপনি বানিয়ে বানিয়ে বলছেন। নিস্তব্ধ রেগে গেল। পেছন থেকে তাসফির কোমর চেপে ধরে হিস হিসিয়ে বলল, আপনাকে বলেছি তো, আমি বানিয়ে বলা মিথ্যে বলা পছন্দ করি না। তাসফিও ঈশ্বর ব্যথা পেল। হার স্বীকার করে নিল সে। কপত কপতির ভালোবাসার গভীরতা দেখে যেন ওই দূর আকাশের চাঁদও হিংসা করছে। তাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কে বলবে উক্ত রমণীর সন্ধ্যায়ও জেদ করে গো ধরে বসেছিল পুরুষটির সঙ্গে আসবে না বলে? কে বলবে এতদিন তারা ভালোবেসেও না স্বীকার করে মান অভিমানের পাল্লা ভারী করে বসেছিল? এমনকি গত কয়েকদিন যাবত তাদের মাঝে কোনো কথাই হয়নি। কে বলবে আজ তাদের দৃঢ়ভাবে আলিঙ্গনের প্রথম রাত? ভালোবাসা এমনই, শতযুগ দূরে থাকলেও মনের মাঝে একে অপরে যে জায়গা করে নিয়েছে, শতযুগ পরেও তার স্পর্শ প্রথম হোক কিংবা হোক শেষ, মনে হবে এই স্পর্শ তার কতদিনের চেনা, তার কত আপন। তাদের কথার ভাঁজে নেই কোনো জড়তার প্রণে। কেমন নিঃসংকোচে কথা বলে চলেছে তারা একের পর এক। কজন যুগলের মাঝে দেখা যায় তা? হাজারো কথার ভিড়ে কখন নিস্তব্ধর উদম বক্ষে মাথা রেখে তাকে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল টেরও পেল না।
বাহিরের সূর্যি মামা এখনো দেখা দেয়নি, তার সোনালি রশ্মি ছড়িয়ে পড়েনি ধরণীতে, তবে চারপাশ আবছা আলোকিত। রাতে চাঁদ মামার দেখা গেলেও এখন ভোরের শুভ্র আকাশ মেঘাচ্ছন্ন, সমীরণে কেমন শীতল হাওয়া বইছে। ফজরের আজানের পর নিস্তব্ধর ঘুম ভেঙে গিয়েছিল। ধর্মীয় ইবাদত শেষে জায়নামাজে বসে পশ্চিমে মুখ করে রবের নিকট ক্ষমা প্রার্থনা করল সে। হাজার হাজার শুকরিয়া আদায় করল। আজকের মনটা তার প্রফুল্লতায় মোড়া। ঘুম ভেঙে যখন প্রেয়সীর অবয়বকে নিজের বাহু বন্ধনীতে পেল, পৃথিবীর সর্বসুখ তখন তার দোরগড়ায় বোধহয় হয়েছিল। বিয়ের সময়টাতেও কি সে কখনো ভেবেছিল আজকের এই মধুর রজনী তার জন্য অপেক্ষা করেছিল? তাই কথায় আছে, খোদা যা করেন তার সৃষ্টির কল্যাণের জন্যই করেন। তার সকল কর্মের মাঝে লুকায়িত আছে কল্যাণ। কারো প্রথমেই বোধগম্য হয়, কারো হয় ধীরে ধীরে। বাহিরে পাখির কিচিরমিচির শব্দ, আকাশের মেঘাভাব কেটে গিয়ে বাতাবরণের সূর্যের উত্তপ্ত তীক্ষ্ণ রশ্মি ছড়িয়ে পড়েছে। তাসফি পিট পিট করে চাইল, বেড়ে নিজেকে শূন্য আবিষ্কার করল। তার ডাক্তার সাহেবের দেখা নেই। পাশে তাকিয়ে তাসফি চমকে গেল। বেডের সঙ্গে লাগোয়া বিশাল জানালা। কই, রাতে তো খেয়াল করেনি। অবশ্য খেয়াল করবে কেমন করে, এখানে তো পর্দা টানানো ছিল। বাইরের দৃশ্য দেখে তাসফির মন প্রফুল্লতায় ভরে উঠল। কৌতূহল জাগলো বাইরে বের হওয়ার জন্য। মিনিটের মাঝে কোনো রকমে ফ্রেশ হয়ে সে টিপ টিপ পায়ে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে চারিদিক ঘুরে সে অবাক হয়ে গেল। ইস, বাইরেটা কি সুন্দর! চারপাশে সবুজ আর সবুজ ইটের বাউন্ডারির বাইরে যে রাস্তায় যানবাহনের কোলাহল, তা এখানে দাঁড়িয়ে বোঝার সাধ্য নেই কারো। রাতে তো সে খেয়ালই করেনি ঘুরে বসে। বিভিন্ন গাছগাছালির সমাহার। কোথা থেকে যেন ফুলের মিষ্টি সুবাস ভেসে এলো। কৌতূহল চিত্তে তাসফির সামনে এগিয়ে গেল। পেছন থেকে আবু তখন তাসফিকে ওদিক যেতে দেখলো, মুখ কাঁচুমাচু করে বলল, ছোট বৌদিমণি, ওইদিকে যাওয়া বারণ আছে। ছেলের কণ্ঠ শুনে তাসফি অবাক চোখে তাকালো। সঙ্গে সম্বোধনে আরো অবাক হলো, প্রশ্ন করলো, তুমি চেনো আমায়? আবু আমতা আমতা করে বলল, হ্যাঁ, মানে হই আর কি। তাসফি খুশি হলে জিজ্ঞেস করল, তুমি কে, আর ওইদিকে যাওয়া নিষেধ কেন বললে? আবু মুখ কাচুমাচি করে বলল, আমি আবু ছোট সাহেবের ফার্ম হাউসের দেখাশোনা করি। ছোট সাহেব তার বাগানে কাউকে যাইতে দেয় না। তাসফি তা পাত্তা না দিয়ে বলল, ধুর, কিছুই হবে না। তাসফি আবু নিষেধ না শুনে এগিয়ে চলল সেদিকে। বাগানের কথা শুনে তা দেখার কৌতূহল তার আরো বাড়ছে। ফুল সে ভীষণ পছন্দ করে। ফুলের বাগানে এসে তাসফি নিজেই যেন ফুলের সঙ্গে মিশে গেল। কতখানি জায়গা জুড়ে শুধু হরেক রকমের ফুল আর ফুল। ইস, সকাল সকালে এত সুন্দর মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য হবে তার সে ভাবতেই পারেনি। এখানে কি করছেন? ভাবনার জগতে বিচরণ করার মাঝে হঠাৎ পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর পেয়ে চমকে তাকালো। নিস্তব্ধকে দেখে উৎফুল্ল হয়ে শুধালো, এগুলো আপনার? তাসফি মন খারাপ করে বলল, তবে আপনি যে বললেন এটা আপনার টাকায় করা ফার্ম হাউস। নিস্তব্ধ মুচকি হাসলো, এগিয়ে তাসফিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তাসফি চেঁচিয়ে উঠে বলল, আপনি এমন গায়ে পড়া হয়ে যাচ্ছেন কেন বলুন তো? কাল থেকে কথায় কথায় সাপের মতো পেঁচিয়ে ধরছেন শুধু। নিস্তব্ধ নির্লিপ্ত স্বরে বলল, আমার জিনিস আমার যখন ইচ্ছে ধরতেই পারে। তাসফির লজ্জা পেল। অসভ্য পুরুষটা তাকে শুধু থেকে থেকে লজ্জা দিতে ওস্তাদ। প্রথমে কটু কথা বলে লজ্জায় ফেলত, আর এখন কাছে ঘেঁষে লজ্জা দেয়। তাসফি কথা ঘোরাতে চেষ্টা করল, কচু ছাড়ুন, আর বলুন না এটা আপনার নয় কেন? নিস্তব্ধ তাসফির কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেলো, ফিস ফিস করে বলল, বাট এখন থেকে এর দখলদার আপনার ম্যাডাম। যত্নে করে সজ্জা এই মুহূর্ত থেকে আপনার কবজা। তাসফি আনন্দে উত্তেজিত হয়ে বলল, সত্যি? তো পর মুহূর্তেই তাসফি ভ্রু কুচকে বলল, কিন্তু ওই ছেলেটা যে বললো এখানে প্রবেশ নিষেধ। নিস্তব্ধ বাঁকা হেসে আরো আদরে কণ্ঠে ফিস ফিস করে বলল, তরুণের জন্য আপনার জন্য এই নিস্তব্ধ ইয়াসারের সমস্ত উদ্যান উন্মুক্ত, বুঝেছেন? তার পদচারণায় আপনার বিচরণ স্বার্থ। তাসফি চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধর মাদকীয় স্বরে প্রতিবার সে কেমন ঘোরের মাঝে ডুবে যায়। আদতেও এখান থেকে আর কখনো সাঁতরে ওঠা সম্ভব নয়। কখনো নয়। নিস্তব্ধ তাসফিকে ছেড়ে দিয়ে বলল, থাকুন, আমি আসছি, একটু কাজ বাকি।
তাসফি ভ্রু কুচকে বলল, আপনি আবার কাজও করেন নাকি? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে বলল, কি মনে হয়? নিস্তব্ধ গমনের পর তাসফি অনেকটা সময় প্রকৃতি উপভোগ করলো। ফুলেদের ছুঁয়ে ছুঁয়ে দেখলো। নিস্তব্ধ সন্তর্পণে তার কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে নিল। অনেকটা সময় পর তাসফি ভেতরে আসলো। কোথাও থেকে টুংটাং শব্দগোচর হলো তার। মনে হচ্ছে ওদিকে কিচেন। তাসফি এগিয়ে গেল সেদিকে। কিচেনে পৌঁছে হতভম্ব হয়ে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল তাসফি। পর মুহূর্তে খিলখিল করে হাসিতে মেতে উঠল তার দেহমন। তার হাসি কিছুতেই থামছে না। হাসির মধ্যে নিস্তব্ধ পেছনে তাকালো। কিছুটা ভ্রু কুচকে বিরক্তের চোখে চাইল তাসফির পানে। ভ্রু নাচিয়ে দাঁত কিরমির করে প্রশ্ন করল, What happened? তাসফির হাসার ধমকে উত্তর করতে পারল না। সে হাসতেই থাকলো। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে বলল, সমস্যা কি? তাসফি কোনো রকমে হাসি থামিয়ে বলল, তো এই আপনার কাজ? নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, তোর প্রবলেম কোথায়? তাসফি নিস্তব্ধর চারিপাশে ঘুরতে ঘুরতে বলল, প্রবলেম মানে? মহা প্রবলেম। এরকম ভাবে নাকে মুখে আটা লাগিয়ে আপনি কি করছিলেন শুনি? নিস্তব্ধ হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বেসিনের আয়নায় নিজেকে দেখল। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আটা দিয়ে খাবার বানালে এরকম একটু একটু লাগতেই পারে, এটা বড় কোনো ব্যাপার নয়, বুঝলে? তাসফি অবাক হয়ে বলল, আপনি খাবার বানাচ্ছিলেন? কেন? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে ঠাট্টার ছলে বলল, ম্যাডাম কি খাবার দাবারের কথা ভুলে বসেছেন নাকি? রাতে ডিনার করেননি তা কি মাথায় আছে? পেটের মাঝে আদ্যত এখনো কিছু আছে? এই পুরোটাই খালি, সে খেয়াল আছে? তাসফি জিভে কামড় দিল। হ্যাঁ তাই তো, সে তো রাত থেকে না খাওয়া। দুপুরে ক্যান্টিনে লাঞ্চ করেছিল, এরপর তো আর কিছু মুখেই দেয়নি। কি আশ্চর্য, তার এখন পর্যন্ত ক্ষুধা অনুভব হলো না। তাসফি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি রান্না করতে পারেন নাকি? নিস্তব্ধ ভাব নিয়ে বলল, কি মনে হয় ইউকেতে স্টাডি করাকালীন মাঝে মাঝে নিজে রান্না করে খেতাম। বাহ, খুব ভালো। দেখতেই পাচ্ছি রান্নার নমুনা। এক্সকিউজ মি, বাইরেটা দেখে কখনো ভেতরের স্বাদ বুঝতে যাবেন না। আগে টেস্ট করবেন, অতঃপর প্রশংসা কিংবা তিরস্কার করবেন। তাসফি ভ্রু নাচিয়ে বলল, আমি করব আপনার খাবারের প্রশংসা? প্রবলেম কিসের? কেন করব? আপনি আমার তৈরি খাবারের প্রশংসা করেছিলেন। আমি বিয়ের পর আপনার পছন্দের স্পেশাল ডিশ রান্না করে খাওয়ালাম। তখন তো আপনি মুখ দিয়ে শুধুমাত্র ভালো শব্দটাও উচ্চারণ করেননি। আমি কেন করব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, ওহো, তা আপনি বলছি আমার প্রশংসা শোনার জন্য মুখে ছিলেন মনে হচ্ছে। তাসফি তো হতমত খেয়ে গেল। একদমই নয়, আমি তো কথার কথা বললাম। তাসফি কথা ঘোরানোর চেষ্টা করে বলল, আর এখানে খাবার তৈরির মশলাপাতি পেলেন কই সেটা বলুন। কথা ঘুরিয়ে লাভ নেই, আমি যা বোঝার বুঝে নিয়েছি। বরং আপনার প্রশ্নের উত্তর দিই। আমি এখানে মাঝে মাঝে আসি, শুধু রাত থাকা হয় না, তো এগুলো থাকে। জায়গাটা বউ আগেই কিনেছিলেন বাবা, তখন এই গাছগাছালি লাগিয়েছিলেন। আমি এখানে প্রায় আসতাম। অতপর মাথায় আসলো ফার্ম হাউস তৈরির ভাবনা। ব্যাস, আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। তাসফি মাথা নাড়ালো। তবে খাবারগুলো ডাইনিংয়ে সার্ভ করুন, আমি ফ্রেশে আসছি। নিস্তব্ধর কথা মতো তাসফি তাই করলো। আইটেমে দেখতে পেল পরোটা, ডিম ভাজা আর আলু ভাজি। আলু ভাজি করলো কেমন করে এলো? এত সুন্দর কিসমিস করে তো সেও কাটতে পারে না। বেসিনের পাশে তাসফি তাকিয়ে দেখলো আলু ছুরি ছুরি করা হাত মেশিন। তবে তা এটারই কামাল। বাহ, লোকটার বুদ্ধি আছে বেশ। নিস্তব্ধ আসলে তারা ব্রেকফাস্ট করে নিল। তাসফি মনে মনে হাসল। বাহ, আসলে লোকটা ভালো রান্না করে বোধহয়। পরোটা মোটেও শক্ত হয়নি, ভাজিটাও খারাপ না, কিন্তু সে তো মোটেও প্রশংসা করবে না। নিস্তব্ধ খাবার শেষ করে দ্রুত উঠে গেল। তাসফি আর চোখে সেদিকে চাইলেও লোকটা এত দ্রুত খায় কেমন করে? অদ্ভুত। খাবার শেষ করে বেডরুমে পৌঁছে তাসফি অবাক হয়ে গেল। এরই মাঝে লোকটা ফুল প্যাকেজ। নিস্তব্ধ তাসফির দিকে নজর রেখে তাড়া দিয়ে বলল, দ্রুত রেডি হয়ে বাইরে এসো। সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদের হতে পারত। ড্রেস কোথায় পেল তা জিজ্ঞেস করার সুযোগটুকু পেল না। চলে যেন তুফানের গতিতে। আশ্চর্য। তাসফি মুখ পাকালো। দ্রুত রেডি হবে না ছাই? সে ঘন্টা কাটিয়ে রেডি হবে। হ্যাঁ। তাসফি আয়নায় নিজের অবয়ব দেখল। তার ত্বকের উজ্জ্বলতা কি একটু বেড়েছে?
দাদি তো সারাক্ষণ গীত গাইত, স্বামীর ছোঁয়া পাইলে মাইয়াগোর শরীরের উজ্জ্বলতা এমনি এমনি বাইরে যায়। কই, সে তো এমন কিছু দেখছে না, তবে কিছুটা পরিবর্তন তো দেখছে। এই যে নিস্তব্ধর অযাচিত ছোঁয়ার শিহরণের কথা ভেবে সে লজ্জায় রাঙা হচ্ছে। এও বা কম কিসে। তাসফি প্রায় আধা ঘন্টা সময় লাগিয়ে বেরিয়ে আসতো। নিস্তব্ধ বারবার বিরক্ত হয়ে ঘড়ি দেখছিল। তাসফিকে এগিয়ে আসতে দেখে চোয়াল শক্ত করে বলল, দ্রুত আসতে বলেছিলাম আপনাকে। তাসফি নির্লিপ্ত কণ্ঠে গাড়িতে উঠে জবাব দিল, আমি দ্রুত করতে পারি না, বুঝেছেন? হ্যাঁ সেই। নিস্তব্ধ আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করলো। এখান থেকে কলেজ যেতেও সময় লাগবে খানিকটা, তাই তো তাড়াহুড়ো করছিল। যাওয়ার পথে তাসফি উৎফুল্ল হয়ে আবদার করলো, ডক্টর সাহেব, আমায় এখানে আবার নিয়ে আসবেন প্লিজ প্লিজ। প্রেয়সীর নিঃসংকোচ আবদারে নিস্তব্ধ মুচকি হাসল, শুধালো, অবশ্যই, কেন নয়। আমার মানে আপনার সব। লোকেশন চেনে রাখুন, যখন ইচ্ছে হবে চলে আসবেন। চাবি সবসময় আব্বুর কাছেই পাবেন। নিস্তব্ধর জবাবে তাসফি খুশি হলো, ভ্রু কুচকে প্রশ্ন করল, আচ্ছা, আপনার এই আপনি তুমি সংমিশ্রণের ডাকের হেতুটা কি বলবেন প্লিজ? নিস্তব্ধ শুধালো, ভালো লাগে। তাসফি মুখ বাঁকালো। নিস্তব্ধ হুঁশিয়ারি করে বলল, কথায় কথায় আমার মুখ বাঁকাবেন না, আমার পছন্দ নয়। আপনি যদি আমার কাজিন হতেন তবে নিঃসন্দেহে তুই সম্মতন হতো, সে ওয়াইফ হোক আর যাই হোক। তাসফি চোখ বড় বড় করে ফেলল। ছি। নিস্তব্ধ ভ্রু কুচকে বলল, এখানে ছি বলার মতো কি হলো? তাসফি জবাব দিল না, মনে মনে বারংবার মুখ বাঁকালো অদৃশ্য ভঙ্গিতে। দীর্ঘক্ষণ পরে তারা পৌঁছালো কলেজের গেটের সামনে। পথে তাসফি আর একটা কথাও বলেনি, নিস্তব্ধ কথা বাড়ায়নি। তাসফি নামার আগে নিস্তব্ধ আদেশসূচক কণ্ঠে বলল, এখন থেকে 5 মিনিট হাঁটার পর যে চাইনিজ রেস্টুরেন্টে চোখে পড়বে, ক্লাস শেষে 2টোর দিকে আসা সহ আপনার বাকি বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। তাসফি অবাক হয়ে বলল, কেন? নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, বলবেন আপনার হাজবেন্ড তাদের স্পেশাল ট্রিট দেবেন। বলেই নিস্তব্ধ গাড়ি স্টার্ট দিয়ে দুহাত দূরে হসপিটালের গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল তার যাওয়ার পানে। মানেটা কি? তাসফি হাসি খুশি মুখে কলেজে প্রবেশ করল। চারিদিকের বাতাসেরা গুনগুন করে কেমন তাকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছে। ইস, আজ দিনটা এত সুন্দর কেন? আশা ক্লাসে আসতেই তাসফি তাকে দাঁত কিরমির করে চেপে ধরল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।